গণ অভ্যুত্থানে শহীদদের অবদান ভুলে যাচ্ছে মানুষ, আক্ষেপ সার্জিসের। রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ না ভাবার আহ্বান ফখরুলের। পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় হাসিনা সরকার, অভিযোগ স্বজনদের, চাকরিচ্যুতদের পুনর্বহাল, বন্দীদের মুক্তিসহ ৮ দফা দাবি। অর্থনীতির পরিবর্তন না হলে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন সম্ভব নয়, বলছেন শিক্ষাবিদরা। সমন্বয়হীনতা দূর করার আহ্বান। এবং কবি হেলাল হাফিজ আর নেই, বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে জানাজা, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন, প্রধান উপদেষ্টার শোক প্রকাশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্ত দেশের মানুষ ভুলে যাচ্ছে বলে আক্ষেপ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্র জনতার রক্তের স্পিরিট ধরে রেখে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয় জানান তিনি। শুক্রবার রাজধানীর কাকরাইলে গণ অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে এসব কথা বলেন সার্জিস। SU সেলিমের প্রতিবেদন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের হাতে স্মারক উপহার তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক সার্জিস আলম ও সাদিক কাইয়ুম বলেন, শহীদ ও আহতদের রক্তের স্পিরিট ধরে রেখে ফ্যাসিবাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে তারা সবসময় প্রস্তুত। আমার সন্তানের জীবন গিয়েছে যাক, আমার ভাইয়ের বোনের জীবন গিয়েছে যাক, প্রয়োজন হলে আমরাও জীবন দিব, কিন্তু যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি, যে কারণে এতগুলো জীবন দেওয়া হয়েছে, সেটা যেন বাস্তবায়িত হয়। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা নিজেদেরকেও আমাদের জীবন প্রস্তুত করার জন্য আমরা প্রস্তুত আছি। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল আছে। তাদের সরিয়ে শত দক্ষ জনবল নিয়োগ না দিলে রাষ্ট্র সংস্কার ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে এখান থেকে অপসারণ করতে হবে। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে সৎ, দক্ষ এবং যোগ্য লোকদেরকে পুনঃস্থাপন করতে হবে। গত 15 বছর চাঁপাইনবাবগঞ্জ সহ গোটা উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে দাবি করে এ জেলায় প্রযুক্তি ও মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবিও জানান বক্তারা। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দেশ এখন ক্রান্তিকাল পার করছে। এ সময় রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশের ইতিহাস যাতে কেউ বিকৃত না করে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিও জানান বক্তারা। সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, পতিত সরকার মুক্তিযুদ্ধের মূল চেতনাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে দেশের গণতন্ত্র ও অর্থনীতি। অতীতে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই দেশের জনগণ সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে। এদেশে একটি নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার আছে। তারা মনে করছে তারা দুর্বল, কিন্তু এদেশের মানুষ কিন্তু সকলে তাদেরকে সমর্থন করেছে। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা। গণতন্ত্রের জন্য বিএনপির আন্দোলন চলবে বলেও জানান মির্জা ফখরুল। একটা চরম ক্রান্তিকাল সন্ধিলগ্নে আমরা এগোচ্ছি। আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই। মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার।
পুরো জাতি এখন ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের মাটিতে আর কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সিলেট মহানগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জামায়াত আমির বলেন, জনগণের ভালোবাসা পেলে এমন দেশ গড়ে তোলা হবে যেখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না। নারী পুরুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তিনি। এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দফায় দফায় চেষ্টা করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ। তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য নয়, বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ একটা সমাজ চাই। দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে তাবলিগ জামায়াতের সাতপন্থীদের 500 কোটি টাকা মানহানি মামলা প্রত্যাহার ও টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, আলিমদের হয়রানি করতেই মিথ্যা মানহানির মামলা দিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। আসন্ন বিশ্ব ইজতেমা ঘিরে কেউ ষড়যন্ত্র করলে তা আলেম সমাজ রুখে দেবে এমন ঘোষণাও দেন তারা। সমাবেশ শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে যারা এই দেশে দ্বীনের কাজ করতে চায় তারা তাদের কাজগুলি গোমরাহি ছাড়া অন্য কিছুই নয়। আমি আশা করব আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন এবং হযরত ওলামায়ে কেরামদের নেতৃত্ব তারা মেনে নেবে। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুন। তৎকালীন সরকার পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। 18,500 বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করেছে, অনেককে বিনা কারণে কারাগারে বন্দী রেখেছে, এমন সব অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা দাবি জানান, চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, বন্দীদের মুক্তি ও ন্যায় বিচার সহ 8 দফা বাস্তবায়ন করার। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয় 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি। দুদিন ধরে বিডিআর সদর দপ্তর দখল করে নির্মম হত্যাযজ্ঞ চালায় বিদ্রোহীরা। হত্যা করা হয় সাবেক বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নাগরিককে। এরপর বিডিআরের নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ BGB। নজিরবিহীন এ হত্যাকাণ্ড ঘটনায় 18,520 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়। এখনও কারাগারে 835 জন। যদিও তাদের অনেকের সাজার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু অজানা কারণে মুক্তি পাচ্ছেন না তারা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত সদস্যদের মুক্তি, পুনর্বহাল ও ন্যায় বিচার সহ 8 দফা দাবি জানান স্বজনেরা। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা জানতে পারছি না, সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে আমাদের শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি যেন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো যেন আমরা জানতে পারি। ভুক্তভোগীরা অভিযোগ করেন, তদন্তের নামে নির্যাতন চালানো হয়েছে, বাধ্য করা হয়েছে মিথ্যা সাক্ষী দিতে। 25 ও 26 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণারও দাবি জানান তারা। 16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ফাঁসি, যাবজ্জীবন, 10 বছর এবং বিভিন্ন মেয়াদে, এবং যেই সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকা আছে, তাদের সবাইকে অতি সত্বর মুক্ত করে দিতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে পরিবারগুলোর দাবি, সুষ্ঠু তদন্ত করে নিরাপরাধদের মুক্তি দেওয়া এবং সীমান্ত নিরাপত্তা পুনরুদ্ধার করার। বাংলাদেশ রাইফেলস যে নামটা ছিল বিডিআরের, সেটাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।
অর্থনীতির পরিবর্তন না হলে শিক্ষা ব্যবস্থার স্থায়ী গুণগত পরিবর্তন সম্ভব নয়। শুক্রবার বিকেলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সেমিনারে এমন তথ্য তুলে ধরেন আলোচকরা। অবৈতনিক শিক্ষা কাঠামোর পরিধি বৃদ্ধির পাশাপাশি এ খাতে বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ দেন তারা। বাংলা, ইংরেজি ও আরবি মাধ্যমের সমন্বয়হীনতা দূর করতে সরকারের প্রতি আহ্বানও জানান শিক্ষাবিদরা। এমআর আসাদের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা স্বরূপ বিষয়ক সেমিনার আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দেশের শিক্ষা ব্যবস্থার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার পাশাপাশি এ খাতের বৈষম্য দূরীকরণে নানা প্রস্তাব তুলে ধরেন শিক্ষাবিদরা। একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, এই কোলাবোরেশনটা আসলে কি এবং এটার কোন জায়গাটা প্রবলেমেটিক, কোন জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত, সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে। বাংলাকে রিচ না করে আমরা বিদেশি ভাষাকে প্রমোট করতেছি, এতে কি ক্ষতিটা হয়ে যাচ্ছে? এখন উচ্চবিত্তের ছেলে মেয়েরা দেশে নাই, মেধাবীরা দেশে নাই। ক্রিটিক্যাল থিঙ্কিংই হচ্ছে একটা ভালো শিক্ষা ব্যবস্থার ফাউন্ডেশন। অবৈতনিক শিক্ষার পরিসর বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেন অধ্যাপক সলিমুল্লাহ খান। মেধা যাচাইয়ের পথ ও পদ্ধতি নিয়েও কথা বলেন তিনি। যদি আমরা শিক্ষা ব্যবস্থার সাময়িক পরিবর্তন আনতে চাই, তাহলে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে এবং রাষ্ট্রকে সে দায়িত্ব নিতে হবে। কথাটা দেখেন কিরকম উপবৃত্তি, তাকে অল্প সাহায্য করছেন আর কি। তো শিক্ষাকে যদি জাতীয় একটি কর্তব্য মনে করেন, জাতি গঠন করার জন্য, এছাড়া বড় বিনিয়োগ নাই। মেধাভিত্তিক জনগোষ্ঠী গড়ে তুলতে রাষ্ট্রকে এগিয়ে আসার পরামর্শ দিয়ে বলেন, অর্থনীতির পরিবর্তনের উপর নির্ভর করছে শিক্ষা ব্যবস্থার উন্নতি। যে যা ইচ্ছা করে চালাচ্ছে, দেশে কোনো শিক্ষানীতি নাই, দেশে কোনো ভাষানীতি নাই, দেশে কোনো অর্থনীতি নাই। আমি শেষ কথায় বলি, শিক্ষা কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না যদি অর্থনীতিতে পরিবর্তন না হয়। শেষ বিচারে এটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থায় আপনি যে অর্থনীতি এখানে চলছে, শুধুমাত্র টাকা পাচার দুর্নীতির কথাই বলছে, সুনীতির মাধ্যমে যেটা চলছে সেটা তো চরম অন্যায়। বিভিন্ন মাধ্যমের পড়াশোনার মধ্যে সমন্বয় সাধনের পরামর্শ দেন অধ্যাপক সলিমুল্লাহ। গত সরকারের আমলে কিভাবে উল্লাস করে বলা হতো, জানুয়ারি মাসে আমরা সবাইকে বই দিচ্ছি, যেন বইটাকে আমার ব্যক্তিগত ফান্ড থেকে দিচ্ছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। শীত জেঁকে বসেছে দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোতে। রাজশাহীতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে দ্রুত। লালমনিরহাটেও একই চিত্র। গত এক সপ্তাহ ধরে সূর্যের দেখা মিলছে না কোথাও। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বুসরাত জাহান। লালমনিরহাটে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় সর্বত্র শীতের দাপট। গত এক সপ্তাহ ধরে সূর্য উঠলেও রোদ মিলছে না কোথাও। এমন পরিস্থিতিতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীত কনকনা শীত, শরীরে তো কাজ জ্বর সর্দি এলে তো মানে লাগায়। শীত নামে গেছে প্রচন্ড শীত। শীতের কারণে বৃদ্ধ এবং গর্ভবতী মহিলা এবং শিশু এরা অস্বস্তি হয়েছে। গত 7 ডিসেম্বর থেকে হাড় কাঁপানো শীতে কাঁপছে রাজশাহী জেলা। সকালে দেখা নেই সূর্যের। দিনের মধ্যভাগে সূর্যের দেখা মিললেও রোদে কোনো তেজ নেই। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। পথে ঘাটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চিরচেনা দৃশ্য চোখে পড়ছে। অনেক কুয়াশা পড়ছে, লোকজন বাড়াচ্ছে না, অনেক সমস্যা। এই আবহাওয়াতে মোটামুটি যাতায়াত সবকিছুই কষ্টকর। শীতটা অনেকের জন্য আসলে সুসময় না। আবহাওয়া অফিস বলছে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমছে, যা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সূর্য ডোবার সাথে সাথে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে এবং রাতভর কুয়াশা বিরাজ করে সকাল পর্যন্ত থাকছে। আগামী 2-3 দিন এরকম তাপমাত্রা বিরাজ করবে, তবে বর্ধিত 4-5 দিনের ভিতরে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে একই অবস্থা বিরাজ করছে নওগাঁ জেলায়। রাত হলে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। টানা 2 দিন কোথাও চোখে পড়েনি সূর্যের আলো। হঠাৎ তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছে না মানুষ। তাই খেটে খাওয়া মানুষের আয় কমেছে। শীত নিবারণে শহরের মোড়ে ও ফুটপাতে শীতের কাপড় বিক্রি বেড়েছে। বুসরাত জাহান, মোহনা সংবাদ। ভরা মৌসুমেও চড়া রাজধানীর সবজির বাজার। কমছে না আলু পেঁয়াজের দামও। মাছের বাজার বরাবরের মতোই নাগালের বাইরে। নতুন করে বেড়ে গেছে মুরগির দাম। এদিকে দাম বাড়ানোর পরও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। বাজার ঘুরেও আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। যাকে এনে বসান আর যেই বসুক না কেন, এই মাফিয়া সিন্ডিকেট থেকে বেরোতে কেউ পারবে না। কারণ আপনি দেখেন, বড় একটা বিজনেস কমিউনিটি হাউস থেকে আমাদের বাণিজ্য মন্ত্রী আসছেন,
উনি আপনার প্রতিনিধিত্ব করবেন, আমার প্রতিনিধিত্ব করবে, আমাদের কারোর প্রতিনিধিত্ব করবে না, উনি ওনার কমিউনিটির প্রতিনিধিত্ব করবে। বাজার সিন্ডিকেট ভাঙতে না পারার এমন হতাশা বাজারে আসা ক্রেতার। সবজির মৌসুম শীতকালেও প্রায় সব সবজি শতকের ঘরে। ফুলকপি, বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, শিম 60 থেকে 100, বেগুন 60 থেকে 80, বরবটি 80 থেকে 100, টমেটো 120 আর প্রতিটি মাঝারি লাউ 100 টাকায় বিক্রি হচ্ছে। শীতের মৌসুম, সবজির অনেক উৎপাদন হয়েছে কিন্তু এখনো স্বাভাবিক হয় নাই। শীতের সময় সবার একটা আশা থাকে যে সবজি কমে হবে, ফুলকপি বাঁধাকপি কোনো কিছুর দাম কমতেছে না। সবজির বাজার যদি আরো না নরমাল হয় তাহলে খাবে কিভাবে? প্রতি কেজি নতুন আলু 80 টাকা, পুরনো আলু 75 টাকা দরে বিক্রি হচ্ছে আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 130 টাকায়। ভরা মৌসুমেও এমন চড়া দামে ক্ষুব্ধ ক্রেতা। আলু, পেঁয়াজ এগুলোর দাম আমাদের মধ্যবিত্তদের আয়ত্তের বাইরে। এখানে মনে করেন যদি 70 টাকা আলু চায় তো এলাকার মধ্যে আবার 80 টাকা চায়। এদিকে এখনো কাটেনি প্রায় 1 মাস ধরে চলা বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। পণ্যটির দাম লিটারে 8 টাকা বাড়িয়ে দেওয়ার পরও খুচরা বাজারে স্বাভাবিক হয়নি সরবরাহ ব্যবস্থা। তেল এখন অন্য কোম্পানি সাপ্লাই দেয় না। কোম্পানিকে যদি জিজ্ঞেস করি ভাই তেল আসবে কি আসবে না, এই সামনের সাথে দিচ্ছি, এই ডিসিশন হচ্ছে আজকে না কালকে, মার্কেট কোনো তেলে নেই। অন্যদিকে সরবরাহ সংকটের অজুহাতে নতুন করে বেড়েছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার 190 এবং লেয়ার 280 টাকায় বিক্রি হচ্ছে। 190 টাকা কেজি লইছি ব্রয়লার। চাহিদার পরিমাণ আসলে বেশি থাকে কিন্তু বাজারে ওরকম যত আসে না। চাহিদার উদ্বৃত্ত উৎপাদনেও কমছে না মাছের দাম। সস্তা চাষের মাছের দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। দুঃখের কথা, এই বাজারে কি সস্তা ছিল মাছ, গরিব মানুষ খাইয়া পড়ছে, গরিবের খাওয়া নেই। যেটা আগে ছিল 250, এখন হয়তো 300, আর নদীর মাছের দাম তো আরো 200 আর বাইরে 1200-1300 টাকা কেজি। তবে নতুন চাল বাজারে আসায় কমতে শুরু করেছে দাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আর দেখা যাবে না জাতীয় প্রেস ক্লাবের করিডোরে অথবা আড্ডায়। কবিতায় নতুন হরফে মিলবে না তারুণ্যের জয়গান, কারণ দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর আমাদের মাঝে নেই। ৭৬ বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। কাল বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। কবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন নাসিমুল বাড়ি সৌরভ। বোহেমিয়ান জীবনের অবসান ঘটিয়ে তারার দেশে হারিয়ে গেলেন কবি হেলাল হাফিজ। শুক্রবার দুপুরের দিকে রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে মারা যান তিনি। ওই হোস্টেলের ওয়াশরুমে পড়েছিলেন কবি হেলাল হাফিজ। তখন তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর শুনে হাসপাতাল প্রাঙ্গণে ছুটে আসেন পরিবারের সদস্য, ভক্ত, অনুরাগীরা। বড্ড অসময়ে চলে যাওয়ায় সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তো আমি যখন যেতাম অনেকেই আসতেন। একটা জিনিস যেটা শেখার আছে সেটা হচ্ছে মানুষকে শ্রদ্ধা করা। তিনি বললেন আই ওয়ান্ট টু কুইট, তো তিনি আর বাঁচতেও চাননি। বলছেন যে তার প্রচন্ড কষ্ট হচ্ছে, শারীরিক যন্ত্রণা এবং একাকিত্ব সব মিলিয়ে। আই ক্যান ভিজুয়ালাইজ দ্যাট, যে আসলে কিরকম একটা দুর্দান্ত জীবন উনি কাটিয়ে আসছেন। ছোট ভাই হেলাল হাফিজের মৃত্যুতে শোকাহত বড় ভাই দুলাল হাফিজ জানান, প্রতিদিন সকালে নাস্তা ও দুপুরের খাবার খেতেন জাতীয় প্রেস ক্লাবে। সেখান থেকে ফিরে হোস্টেলে নিঃসঙ্গ জীবনযাপন করতেন তিনি। সারাদিন সকালবেলায় প্রেস ক্লাবে গিয়ে সে ব্রেকফাস্ট করত, প্রেস ক্লাবেই লাঞ্চ, প্রেস ক্লাবেই সারাদিন থাকা, প্রেস ক্লাব থেকেই বিকালবেলায় বাসায় গিয়ে শুধু ডিনারটুকু করত, করে আমার সঙ্গে থাকত। তিনি আরও জানান, শনিবার হেলাল হাফিজের প্রথম জানাজা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবার পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবে। এরপর তাকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। তার সকাল 11টায় বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। চিরকুমার ছিলেন দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ। জন্ম বেড়ে ওঠা নেত্রকোনায়। 60-এর দশকের উত্তাল সময়ে লেখালেখি শুরু করেন হেলাল হাফিজ। নিষিদ্ধ সম্পাদীয় তার অমর সৃষ্টি, যা মহান মুক্তিযুদ্ধ সহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা জাগিয়েছে ও তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়েছেন যৌবনের জয়গান। বিস্তারিত জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। আমি আমার যাপিত জীবনের প্রায় সবকিছু চেষ্টা করেছি। দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চিরকুমার এই কবি ৭৬ বছর বয়সে মারা যান। দুপুরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। কার যেন বিনা দোষে শুরুটা হলো না। দ্রোহ ও প্রেমের কবি হিসেবেই পরিচিত হেলাল হাফিজ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুল শিক্ষক আর মা কোকিলা বেগম গৃহিণী। এখন তুমি কোথায় আছো? ৬০-এর দশকের উত্তাল সময়ে কবি হেলাল হাফিজের লেখালেখির শুরু। তবে প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশিত হয় দেশ স্বাধীন হওয়ারও অনেক পরে ১৯৮৬ সালে। ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। ২০১৯ সালে প্রকাশ পায় কবির আরেকটি কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেঁদো না। আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে? এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ৬৯-এর গণঅভ্যুত্থানের সময় তার রচিত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়র এ পংক্তি দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন তেমনি এখনও প্রেরণা জুগিয়ে চলেছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে। কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনি ১৯৮৬ সালে পেয়েছেন যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, ১৯৮৭ সালে আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার এবং নেত্রকোনা সাহিত্য পরিষদের কবি খালেক দাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা। অমর সৃষ্টি কবি হেলাল হাফিজকে বাঁচিয়ে রাখবে প্রজন্ম থেকে প্রজন্মে। কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ২৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ৮৭ জন এবং বাকি সবাই ঢাকার বাইরের। একই সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯৫ জন। জেল জরিমানা নয়, সচেতনতাই পারে হর্ন বাজানোর সংস্কৃতি বন্ধ করতে। শুক্রবার গুলশানে পরিবেশ অধিদপ্তর আয়োজিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে একথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, হর্ন বাজানো রীতিমতো অভ্যাসে পরিণত হওয়ায় এই প্রজন্ম বেড়ে উঠছে মানসিক অস্বস্তির মধ্য দিয়ে। হর্নের বিরুদ্ধে জনসচেতনতার অংশ হিসেবে শব্দ দূষণ নীতিমালার প্রজ্ঞাপন দ্রুত জারি করা হবেও জানান রিজওয়ানা। প্রজন্ম বেড়ে উঠছে একটা মানসিক অস্থিরতার সাথে নিয়ে। একটা প্রজন্মকে, একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। পরাজয় নিশ্চিত জেনেও ৭১-এর ১৪ ডিসেম্বর রাজাকার আল বদরদের সহায়তায় জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিধন যজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি বাহিনী। মিত্র বাহিনীর সাঁড়াশি আক্রমণে টিকতে না পেরে এদিন ঢাকার মার্কিন দূতাবাসে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় পাকিস্তান। মুক্তিযুদ্ধের সেদিনের কথা জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৪ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। বাংলাদেশের বিজয় আসন্ন জেনে এই দিন আলবদর ও পাকিস্তানি হানাদার বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের বাসা থেকে একে একে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতনের পর হত্যা করে।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক মনির চৌধুরী এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সার সহ বহু বুদ্ধিজীবীকে নিজ নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। 14 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মানেকশ পাকিস্তানি সেনাবাহিনীর উদ্দেশ্যে এক বার্তায় পাকিস্তানি বাহিনীকে দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানান। বিকেলে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খানের কাছ থেকে লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেন। এরপর ঢাকা মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূতের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। সিরিয়া পুনর্গঠনের করণীয় নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে সিরিয়ার সীমান্ত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। কাজী শাহরিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। বাশার আল আসাদের পতনের পর সিরিয়া নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে দেখা গেছে উদ্বেগ উৎকণ্ঠা। এরই মধ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, সিরিয়ার পুনর্গঠনে বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার ওপর জোর দিয়েছেন দুই নেতা। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে একসাথে কাজ করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। আর ব্লিংকেন প্রতিশ্রুতি দিয়েছেন যে সংকটময় পরিস্থিতির সময় যুক্তরাষ্ট্র, জর্ডান সহ সিরিয়ার অন্য প্রতিবেশী দেশের নিরাপত্তা নিশ্চিত করার। আসাদের পতনের পর ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার বাফার জোন দখল করে নিয়েছে ইসরায়েল। এতে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে দেশটি। তবে সিরিয়ার সীমান্ত অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের অস্বীকৃতি জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, গোলান উপত্যকার পাশে বাফার জোনে ইসরায়েলি সৈন্যরা ততদিন থাকবে যতদিন না সিরিয়ার বাহিনী ইসরায়েলিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে। অন্যদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। এ সময় সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বাইরুকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। প্রধানমন্ত্রী হিসেবে বাইরুর প্রথম কাজ হবে একটা বাজেট পাশ করা। সম্প্রতি ঐতিহাসিক এক অনাস্থা ভোটে রাজনীতিবিদ মিশেল বার্নিয়ার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ম্যাক্রন। মধ্যপন্থী জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ৭৩ বছর বয়সী বাইরু কয়েক দশক ধরে ফরাসি রাজনীতিতে সুপরিচিত নাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গণ অভ্যুত্থানে শহীদদের অবদান ভুলে যাচ্ছে মানুষ, আক্ষেপ সার্জিসের। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না ভাবার আহ্বান ফখরুলের। পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় হাসিনা সরকার। অভিযোগ স্বজনদের, চাকরিচ্যুতদের পুনর্বহাল, বন্দীদের মুক্তিসহ ৮ দফা দাবি। অর্থনীতির পরিবর্তন না হলে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন সম্ভব নয়, বলছেন শিক্ষাবিদরা। সমন্বয়হীনতা দূর করার আহ্বান। এবং কবি হেলাল হাফিজ আর নেই। বাদজোহর জাতীয় প্রেস ক্লাবে জানাজা, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। প্রধান উপদেষ্টার শোক প্রকাশ। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।